চারটা ভিন্ন জগতে বলা যায় চারটা থিমে ডুব দেব। প্রথমটা কি? প্রাচুর্য আর অভাবের দুনিয়া। মানে যখন কোনো কিছু প্রয়োজনের চেয়ে অনেক বেশি থাকে বা একদমই কম থাকে, তখন কি বলবো? এরপর আমরা দেখব মানুষের সম্পর্কের রসায়ন, মানে ঐক্য আর বিভেদ নিয়ে মজার কিছু শব্দ। ৩ নম্বর ধাপে আমরা শিখব এমন কিছু পাওয়ারফুল শব্দ যেগুলো যে কোনো পরিস্থিতিতে দারুণ একটা ইম্প্যাক্ট ফেলে। আর একদম শেষে আমরা কথা বলবো পরিষ্কারভাবে নিজেকে প্রকাশ করার আর্ট নিয়ে। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক আমাদের এই শব্দের সফর। চলুন তাহলে আমাদের প্রথম থিমটা দিয়ে শুরু করা যাক। অ্যাবান্ডেন্স ভার্সেস স্কেরসিটি, অর্থাৎ প্রাচুর্য বনাম অভাব। আচ্ছা, একটু ভাবুন তো, যখন কোনো কিছুর পরিমাণ একেবারে কম থাকে বা প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি হয়ে যায়, সেই সিচুয়েশনটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ঠিক এই সেকশনে আমরা সেই শব্দগুলোই শিখতে যাচ্ছি। এখানে দেখুন, আমরা দুটো একেবারে উল্টো আইডিয়া নিয়ে কাজ করছি। একদিকে আছে ঘাটতি বা অভাব, যার জন্য আমরা ব্যবহার করতে পারি পসিটি আর ডার্থ শব্দ দুটো। আর ঠিক তার উল্টো দিকে যখন কোনো কিছু একেবারে উপচে পড়ে, তখন কাজে আসে প্রফিউজ এবং গ্লাট। চলুন তো এই চারটা শব্দকে একটু ভেঙে চুরে ভালোভাবে জেনে নেওয়া যাক। আচ্ছা, যখন কোনো কিছুর অভাব বোঝাতে চাই, তখন পসিটি আর ডার্থ এই দুটো শব্দই ব্যবহার করা যায়। দুটোর মানেই হলো অভাব বা স্বল্পতা, কিন্তু এদের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। পসিটি শব্দটা সাধারণত যে কোনো কিছুর সাধারণ অভাব বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ধরুন, বলা হলো দ্যার ইজ এ পসিটি অফ এভিডেন্স টু সাপোর্ট হিজ ক্লেম, মানে তার দাবিটা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য বা প্রমাণ নেই। কিংবা ধরুন, দ্য সিটি হ্যাজ এ পসিটি অফ গ্রিন স্পেসেস, মানে শহরে সবুজ জায়গা কম। অন্যদিকে ডার্থ শব্দটা আরও একটু গভীর, আরও সিরিয়াস অভাব বোঝায়, বিশেষ করে যখন খুব জরুরি কোনো জিনিসের অভাব হয়, যেমন খাবার বা পানির অভাব। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। দ্য প্রলংড ড্রাউট লেড টু আ ডার্থ অফ ফুড ইন দ্য রিজন, মানে দীর্ঘ খরার কারণে ওই এলাকায় খাবারের একটা মারাত্মক অভাব দেখা দিয়েছে। বুঝতেই পারছেন, ডার্থ শব্দটার ওজন একটু বেশি। এবার চলুন উল্টো দিকটা দেখি, মানে প্রাচুর্যের কথা বলি। প্রফিউজড শব্দটার মানে হল প্রচুর, অঢেল, আর এটা সাধারণত একটা পজিটিভ বা ভালো অর্থে ব্যবহার হয়। যেমন ধরুন, কেউ দেরি করে আসার জন্য অনেকবার দুঃখ প্রকাশ করছে, তখন আমরা বলতে পারি শি ওয়াজ প্রফিউজ ইন হার অ্যাপোলজিজ, মানে সে অনেকবার ক্ষমা চেয়েছে। কিংবা দ্য গার্ডেন ওয়াজ ফিল্ড উইথ এ প্রফিউজ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স, মানে বাগানটা অসংখ্য ফুলে ভরা। কিন্তু গ্লাট শব্দটা ঠিক তার উল্টো। এটা একটা নেগেটিভ শব্দ। এর মানে হলো কোনো জিনিসের যোগান প্রয়োজনের চেয়ে এত বেশি হয়ে গেছে যে সেটা একটা সমস্যা তৈরি করছে। যেমন, এ গ্লাট অফ চিপ স্মার্টফোনস হ্যাজ ফ্লাডেড দ্য মার্কেট। বাজারের সস্তা স্মার্টফোনের এমন ছড়াছড়ি যে ভালো ব্র্যান্ডগুলো ব্যবসা করতে পারছে না। সোজা কথায়, গ্লাট মানে হলো প্রয়োজনের অতিরিক্ত যোগান, যা ভালো নয়। তো আমরা অভাব দেখলাম, আবার প্রাচুর্যও দেখলাম, কিন্তু এই দুইটার মাঝামাঝি অবস্থাটা কি? মানে খুব বেশিও না, আবার খুব কমও না, বরং খুব হিসেব করে বিচক্ষণতার সাথে কোনো কিছু ব্যবহার করা। এখানেই আসে থ্রিফটি আর স্পেয়ারিংয়ের মতো শব্দ। থ্রিফটি একটা দারুণ পজিটিভ শব্দ। এর মানে মিতব্যয়ী বা হিসেবি। যেমন, বিং থ্রিফটি, শি অলওয়েজ লুকস ফর ডিসকাউন্টস বিফোর বাইং এনিথিং, মানে সে যেহেতু হিসেবি, তাই কিছু কেনার আগে সবসময় ডিসকাউন্ট খোঁজে। এটা একটা ভালো গুণ। অন্যদিকে স্পেয়ারিং শব্দটা অনেকটা নিউট্রাল। এর মানে হলো কোনো কিছু খুব মেপে বা অল্প পরিমাণে ব্যবহার করা। এটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। যেমন, কোনো ম্যানেজার যদি কর্মীদের খুব কম প্রশংসা করেন, তাহলে বলা যায় হি ওয়াজ স্পেয়ারিং উইথ হিজ প্রেইজ, মানে তিনি প্রশংসা করার ব্যাপারে খুবই কৃপণ ছিলেন। আচ্ছা, প্রথম থিমটা তো গেল। এবার চলুন একেবারে অন্য একটা জগতে যাই, মানুষের সম্পর্কের জগতে। আমাদের দ্বিতীয় থিম হল হারমনি ভার্সেস ডিসকর্ড, মানে ঐক্য বনাম বিভেদ। এই সেকশনে আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো দিয়ে মানুষের সম্পর্কের নানা দিক, মানে মিলেমিশে থাকা থেকে শুরু করে ঝগড়া বিবাদ পর্যন্ত সব কিছুই বোঝানো যায়। যখন মানুষ বা কোনো দল মিলেমিশে থাকে, তখন তাদের সম্পর্ক বোঝাতে এই সুন্দর শব্দগুলো ব্যবহার করা হয়। যেমন ধরুন, কনকর্ড, এর মানে হলো শান্তি বা চুক্তি, বিশেষ করে দুটো দেশের মধ্যে। এরপর আছে রিকনসিলিয়েশন। ভাবুন তো, দুই বন্ধুর মধ্যে অনেক দিন ঝগড়া ছিল, তারপর আবার তাদের মিল হয়ে গেল। এই যে পুনরায় বন্ধুত্ব হওয়া, এটাই হলো রিকনসিলিয়েশন। তারপর দেখুন সলিডারিটি। এর মানে হলো কোনো একটা সাধারণ স্বার্থে সবাই মিলে এক হওয়া। যেমন, শ্রমিকরা তাদের অধিকারের জন্য যখন একসাথে আন্দোলন করে, তখন তারা সলিডারিটি দেখায়। কামারাবেরি শব্দটা আরও মজার। এটা হলো একটা টিমের সদস্যদের মধ্যে যে বন্ধুত্ব আর বিশ্বাসের সম্পর্ক থাকে, সেটা। একটা ভালো ক্রিকেট টিমের প্লেয়ারদের মধ্যে যেমনটা থাকে,
আর অ্যাসপ্রি দে কর হলো ওই টিমের ভেতরের টিম স্পিরিটটা, সেই গর্ব আর একতার অনুভূতি যা তাদের একসঙ্গে জিততে সাহায্য করে। কিন্তু এই সুন্দর একতা যখন ভেঙে যায় তখন কি হয়? ঠিক এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে পরের ধাপে, যেখানে আমরা দেখব ঐক্যের ঠিক উল্টো দিকটা, অর্থাৎ বিভেদ আর সংঘাত। ঐক্যের ঠিক উল্টো ছবিটাই হলো বিভেদ। এখানে প্রথম শব্দটা দেখুন, ডিসডেইন। এর মানে হলো কাউকে খুব ঘৃণা বা অবজ্ঞার চোখে দেখা, তাকে নিজের চেয়ে ছোট মনে করা। এরপর আছে ডিসইউনিটি। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো ঐক্যের অভাব। যখন একটা টিমের সদস্যরা এক হয়ে কাজ না করে, একে অপরের বিরুদ্ধে চলে যায়, সেটাই হলো ডিসইউনিটি। আর রিমনস্ট্রেট শব্দটা বেশ কাজের। এর মানে হলো কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে প্রতিবাদ করা, তবে চেঁচামেচি করে নয়, বরং যুক্তি দিয়ে। যেমন একজন কর্মী তার বসের কোনো ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে রিমনস্ট্রেট করতে পারে। চলুন এবার এমন কিছু শব্দ শেখা যাক যেগুলো বেশ পাওয়ারফুল। আমাদের তৃতীয় সেকশন, ওয়ার্ডস দ্যাট মেক অ্যান ইম্প্যাক্ট, মানে এই সেকশনের শব্দগুলো এমন সব কাজ বা তার ফলাফল বোঝায় যেগুলোর প্রভাব অনেক বড়। এখানে দুটো শব্দ আছে, দেখতে প্রায় একই রকম কিন্তু ব্যবহারটা ভিন্ন, পিভটাল আর পিভট। পিভটাল হলো একটা অ্যাডজেক্টিভ। এর মানে এমন কোনো মুহূর্ত বা সিদ্ধান্ত যা এতটাই গুরুত্বপূর্ণ যে তার উপর পুরো খেলার রেজাল্ট নির্ভর করছে। যেমন একটা কোম্পানির জন্য নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করার সিদ্ধান্তটা খুব পিভটাল হতে পারে। এখন ওই পিভটাল সিদ্ধান্তের পর যদি দেখা যায় বাজারে প্রোডাক্টটা চলছে না, তখন কোম্পানিকে কি করতে হবে? তাদের পুরো স্ট্র্যাটেজি বদলে ফেলতে হবে, তাই না? এই যে স্ট্র্যাটেজি বদলে ফেলা বা অন্যদিকে মোড় নেওয়া, এটা কি ভার্ব হিসেবে বলে পিভট করা। এখানে 3টা দারুণ কাজের ভার্ব আছে যেগুলো একসাথে মনে রাখা খুব সহজ। প্রথমটা হলো ইনফিউজ। এর মানে হলো কোনো কিছুর মধ্যে নতুন একটা শক্তি বা গুণ ঢুকিয়ে দেওয়া, যেমন একটা বোরিং টিমের মধ্যে নতুন ক্রিয়েটিভিটি ইনফিউজ করা। এরপর আছে এমবোল্ডেন। এর মানে হলো কাউকে সাহস দেওয়া, তাকে আরও সাহসী করে তোলা। যেমন কোনো বন্ধুকে তার আইডিয়া নিয়ে কথা বলার জন্য এমবোল্ডেন করা। আর স্টাইফল হলো ঠিক তার উল্টো। এর মানে হলো কোনো কিছুকে দমিয়ে রাখা বা বাড়তে না দেওয়া। যেমন পুরনো নিয়ম কানুন দিয়ে নতুন নতুন আইডিয়া বা ইনোভেশনকে স্টাইফল করা হয়। এডিক্ট শব্দটা শুনলেই কেমন একটা ভারিক্কি ভাব আসে, তাই না? এর মানে হলো কোনো সর্বোচ্চ কর্তৃপক্ষের দেয়া একটা অফিসিয়াল অর্ডার বা ফরমান। এটা হতে পারে কোনো রাজার আদেশ বা এখনকার দিনে সরকারের জারি করা কোনো কঠোর নির্দেশ। মানে এটা এমন একটা নিয়ম যেটা নিয়ে কোনো তর্ক করা যাবে না, সবাইকে মানতেই হবে। যেমন দ্য গভর্নমেন্ট ইস্যুড অ্যান এডিক্ট ব্যানিং পাবলিক গ্যাদারিংস, মানে সরকার জনসমাবেশ নিষিদ্ধ করে একটা ফরমান জারি করেছে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের একদম শেষ সেকশনে, ক্ল্যারিটি অ্যান্ড কমিউনিকেশন। মানে আমরা নিজেদেরকে কিভাবে প্রকাশ করি, কিভাবে কথা বলি, প্রশংসা করি বা নিজেদের মতামত জানাই। এই সেকশনের শব্দগুলো আমাদের ঠিক এই কাজগুলোতেই সাহায্য করবে। কারো প্রশংসা করার জন্য এই দুটো শব্দ প্রায়ই ব্যবহার হয়, অ্যাপ্লাউড আর কমেন্ড। অ্যাপ্লাউডের মানে হলো প্রশংসা করা বা বাহবা দেওয়া। এটা সাধারণত সবার সামনে করা হয়। যেমন কোনো ভালো কাজের জন্য আমরা সবাই হাততালি দিয়ে কাউকে অ্যাপ্লাউড করি। কিন্তু কমেন্ট শব্দটা আরেকটু বেশি ফর্মাল, মানে আনুষ্ঠানিক। যেমন একজন বস তার কোনো কর্মীর দারুণ কাজের জন্য তাকে সবার সামনে আনুষ্ঠানিকভাবে কমেন্ট করতে পারেন, হয়তো একটা সার্টিফিকেট দিয়ে। দুটোর মানেই প্রশংসা, কিন্তু কমেন্টের মধ্যে একটা অফিসিয়াল ব্যাপার আছে। কমেন্ট শব্দটা যেহেতু শিখলাম, এর ফ্যামিলির বাকিদের সাথেও পরিচয় হয়ে নেওয়া ভালো। যেমন কমেন্ডেশন হলো এর নাউন ফর্ম, মানে সেই আনুষ্ঠানিক প্রশংসাটা। আর যে কাজটা প্রশংসার যোগ্য সেটা হলো কমেন্ডেবল, এটা একটা অ্যাডজেক্টিভ। আর প্রতিযোগিতায় অনেক সময় দেখা যায় যারা ফার্স্ট সেকেন্ড হয়নি কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, তাদের হাইলি কমেন্ডেড বলে একটা সম্মাননা দেওয়া হয়। এটাও জেনে রাখা ভালো। ভাব প্রকাশের ক্ষমতা বোঝাতে এই দুটো শব্দ একেবারে একটার উল্টো আরেকটা। আর্টিকুলেট মানে হলো যে নিজের চিন্তাভাবনা খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে বলতে পারে। একজন ভালো বক্তা সবসময়ই আর্টিকুলেট হন। আর ঠিক এর উল্টোটা হলো ইনআর্টিকুলেট, মানে যে নিজের কথা গুছিয়ে বলতে পারে না বা মনের ভাব প্রকাশ করতে গিয়ে আটকে যায়। এই দুটো শব্দকে জোড়ায় জোড়ায় মনে রাখলে কিন্তু ভোলা বেশ কঠিন। অনেক সময় আমরা কোনো কিছুকে রং বলি। সেই রং বলারই একটা ফর্মাল বা সুন্দর শব্দ হল এরোনিয়াস। এর মানে হল ভুল বা অশুদ্ধ। যখন কোনো তথ্য, কোনো হিসাব বা কোনো সিদ্ধান্তে ভুল থাকে, তখন আমরা এই শব্দটা ব্যবহার করি। যেমন দ্য সায়েন্টিস্ট রিয়েলাইজড হিজ ইনিশিয়াল কনক্লুশন ওয়াজ এরোনিয়াস, মানে বিজ্ঞানী পরে বুঝতে পারলেন যে তার প্রথম সিদ্ধান্তটা আসলে ভুল ছিল। ইনসুলার শব্দটা বুঝতে হলে এর পুরো পরিবারকে চেনা দরকার। চলুন শুরু করি ইনসুলেট দিয়ে।
এটা একটা ভার্ব। ইনসুলেট করার মানে হলো কোনো কিছুকে বাইরের প্রভাব থেকে আলাদা করে রাখা বা সুরক্ষিত রাখা। যেমন শীতের দেশে ঘর গরম রাখার জন্য দেয়ালের ভেতরে ইনসুলেশন ব্যবহার করা হয়। এই ইনসুলেশন হলো সেই নাউন বা উপাদানটা। এখন ভাবুন, কোনো মানুষের চিন্তাভাবনা যদি ঠিক একইভাবে বাইরের জগৎ থেকে আলাদা হয়ে থাকে, সে যদি নতুন কিছু গ্রহণ করতে না চায়, তখন তার মানসিকতাকে আমরা বলি ইনসুলার। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে তার দৃষ্টিভঙ্গি খুব সংকীর্ণ। তো আমরা আজকে অনেকগুলো দারুণ আর জরুরি শব্দ শিখলাম, তাই না? প্রাচুর্য আর অভাব থেকে শুরু করে ঐক্য, বিভেদ আর পরিষ্কার ভাব প্রকাশ পর্যন্ত। এখন প্রশ্ন হলো, আজকের শেখা এই শব্দগুলোর মধ্যে কোনটি সবার আইবিএ প্রস্তুতির যাত্রায় সবচেয়ে পিভিটাল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে হয়? উত্তরটা নিয়ে একটু ভাবা যেতে পারে। তবে সবচেয়ে বড় কথা হলো, শব্দগুলো ব্যবহার করা শুরু করতে হবে। যত ব্যবহার করবেন তত মনে থাকবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।